নমস্কার। ক্যাঙ্গারু কোর্ট মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে তথাকথিত রায় দিয়েছে তার প্রেক্ষিতে প্রথম এবং প্রধান কথা হিসেবে যেটা বলতে হয়, শ্রদ্ধেয়া শেখ হাসিনা যদি যুদ্ধাপরাধীদের বিচার না করতেন, সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিতেন আমেরিকার হাতে এবং এই অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি সমর্থনকারী ইউনূসের মতো যদি তিনি পাকিস্তানের খোলা মাঠ হিসেবে বাংলাদেশকে মেনে নিতেন, তাহলে তিনি যতদিন সৃষ্টিকর্তার কৃপায় এই ধরাধামে থাকতেন, তাকে ক্ষমতাচ্যুত করবার অধিকার, সাহস কারো হতো না। খুব মজার ব্যাপার, তাই না? এই যে ক্যাঙ্গারু কোর্ট এত সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে এই যে কয়েক হাজার পাতার রায়, তথাকথিত রায় ঘোষণা করেছেন, এ সম্পর্কে প্রথম এবং প্রধান কথা বলতে হয়, মানে একদম হাসি পেয়ে যাচ্ছে। এদের যে তথাকথিত বিচারপতিরা ছিল, তারা বেশিরভাগ সময় কিন্তু কোর্টে উপস্থিত থাকতেন না, বাড়িতে বসে রায় লিখেছেন, এরকম প্রমাণ ইতিমধ্যেই এই সমাজ মাধ্যমে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যাদের ক্ষমতায় বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার একটা অন্তরায় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেই পাক হানাদারদের সমর্থক, যাদের মধ্যে এই কলকাতা শহরে একাধিক ব্যক্তিত্ব আছেন। আমি একটু আগে দেখলাম একটি পত্রিকা, তারা আমার কাছেও লেখা চেয়েছিল, তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যারা কলকাতায় বসে সব থেকে বেশি সক্রিয় ছিল, তাদের অন্যতম এক ব্যক্তিত্ব তথাকথিত ভাদুড়িকে দিয়ে লিখিয়েছে এবং এক তথাকথিত ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব, যিনি পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে ওকালতি করেন, পৌষ মেলা ঘিরে যখন বিজেপির দালাল বিদ্যুৎ চক্রবর্তী নানা ধরনের ক্রিয়াকর্ম করে যাচ্ছেন শান্তিনিকেতনে, তিনি তখন সামিরুল, যিনি এখন পশ্চিমবঙ্গের শাসক দলের রাজ্যসভার সদস্য এবং এসইউসিআই এর গুপ্ত সদস্য, আরএসএস এর যেমন গুপ্ত সদস্য থাকে, সেরকম এসইউসিআই এর গুপ্ত সদস্য আছে মিরাতুন নাহার, তার একান্ত বশংবদ সেই সামিরুলকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে পৌষ মেলা করেছেন। এই যে পত্রিকা যার কথা আমি বলছি, সে এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার যে কলকাতা শহরে বসে যে ভাদুড়ি, দেব, ঘোষ দস্তিদার, বাগচি এবং সিম্মির প্রাক্তন প্রধান, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সংসদ, তাদেরকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছিল, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে বারবার বলেন মেটিকুলাস ডিজাইন। আজকেও খানিকটা আগে আমার সঙ্গে কথা হচ্ছিল বাংলাদেশের দেশচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ভাইয়ের, তিনি এই বললেন, এই যে মেটিকুলাস ডিজাইন অর্থাৎ একটা গভীর সর্বাত্মক ষড়যন্ত্র, এই শব্দটি এই তাদের অভিষ্টের মধ্যে, তাদের লক্ষ্যের মধ্যে, তাদের কর্মপদ্ধতির মধ্যে এই যে ব্যাপারটা ছিল, এটা স্বয়ং এই অবৈধ ক্ষমতা দখলকারী, জঙ্গি মদতকারী, সুদখোর ইউনূস এই শব্দটা বলে সে তার নিজের
যে শ্রেণী চরিত্র সেটা প্রকাশ করেছে, সেটা স্পষ্ট করেছে। এই জায়গা থেকে আমাদের বলতে হয়, মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনার পক্ষে থাকার জন্যই কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। পাকিস্তানের দালালদের ফাঁসি দেওয়ার জন্যই তাকে ক্ষমতাচ্যুত হয়েছে। এই বিষয়টি তিনি আজ দুপুরেও আমার সঙ্গে ফোন আলাপে খুব স্পষ্ট করেছেন। আগামীকাল একটি প্রথম শ্রেণীর দৈনিকে সেই বিষয়গুলি আপনারা সবাই জানতে পারবেন আগামীকাল সকালেই। এই অবস্থায় একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের বুকে বসে বাংলাদেশকে ধ্বংস করবার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশে যাতে পাকিস্তান তাদের সাম্রাজ্যবাদী অভিপ্রায়কে আরো স্পষ্ট করে তুলতে পারে, যেটা গত 2024 সালের 5ই মার্চের পর থেকে তারা করে চলেছে, তার জন্য অনেকে সক্রিয়। তার জন্য যেমন পত্রপত্রিকা সেই ভগবানগোলা থেকে কলেজ স্ট্রিট হয়ে কোন একটা আরএসএস বিজেপির নিউজ চ্যানেল তার যে কর্মপদ্ধতির ধারক বাহক হয়েছে, আমাকে আমার ব্যক্তি জীবন নিয়ে, আমার পেশা জীবন নিয়ে তার হাজার রকমের কথা বলে যায় এবং সিপিআইয়ের নাম করে কে এক নতুন বুদ্ধিজীবী হয়ে উঠেছেন। কল্যাণী শহরে থাকেন তিনিও এইসব বদমাইশির সঙ্গে যুক্ত। এরা কে, কোথায় থেকে এদের উদ্ভব আমি জানি না, কিন্তু এই যে মেটিকুলাস ডিজাইন, এটাকে রোকবার লক্ষ্যে একটা সর্বাত্মক কর্মসূচি চাই। তা না হলে বাংলাদেশ যে ধ্বংস হয়ে যাবে তা নয়, তা নাহলে কিন্তু আমাদের ভারতও বাঁচবে না। আমি অভিনন্দন জানাই রাজনৈতিক মতাদর্শগত হাজার ধরনের ফারাক থাকা সত্ত্বেও ভারত সরকারকে, যারা মাননীয় শেখ হাসিনাকে তথাকথিত প্রত্যার্পণ ঘিরে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকারের আবেদন নিবেদনকে এক কথায় অস্বীকার করেছেন। তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা অবৈধ সরকার। এই সরকারের কি রাজনৈতিক ভিত্তি আছে? এই সরকারের কি সাংবিধানিক ভিত্তি আছে? যারা মহান 72-এর সংবিধানকে অস্বীকার করে তাদের কোনো সাংবিধানিক ভিত্তি আছে? তারা কারা? এই যে সুদি ইউনূস, এর কি নাগরিকত্ব ঘিরে পরিচয় আছে? এই কদিন মহান বাংলাদেশে থেকেছে, মহান মুক্তিযুদ্ধের সময়কালে চট্টগ্রামে বসে কি ভূমিকা পালন করেছে? এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের অনুধাবনের মধ্যে আনা দরকার। একটা নোবেল পেলেই কিন্তু সবকিছু পাওয়া হয়ে গেল না। গুরুদেব রবীন্দ্রনাথের সময়কালে নোবেল প্রাপ্তি আর এই সুদি ইউনূসের সময়কালের নোবেল প্রাপ্তি, এগুলো কিন্তু এক পঙ্ক্তিভূত হতে পারে না। আমাদের ভাবা দরকার সেখানকার বামপন্থী শক্তি তারা কি ধরনের মন মানসিকতা নিয়ে তাদের কর্মপদ্ধতিকে পরিচালিত করছেন। আজ দুপুরবেলাতেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এই যে মেনন ভাই, রাশেদ খান মেনন, যার ভগ্নিপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, খালেদা জিয়ার আমলের রাষ্ট্রপতি, যিনি মহান মুক্তিযুদ্ধের সময়কালে বরিশালে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের নির্বিচারে হত্যা করবার যিনি অন্যতম মদতদাতা ছিলেন, সেই রাশেদ খান মেননের ভগ্নিপতির কীর্তিকলাপের সঙ্গে সঙ্গে রাশেদ খান মেননের পত্নী, তিনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন? একটা সাহস তাকে তো একজনও বলুন রাশেদ খান মেননের পত্নী তিনি বিএনপি করেন না।
মুক্তিযুদ্ধের সময়কালে যে বামপন্থী শক্তি ছিল, সত্যেন সেন ছিলেন, ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বরা ছিলেন, বা তারও পূর্ববর্তী সময় তেভাগা আন্দোলনের সময় সৈয়দ মনসুর হাবিবুল্লাহর নেতৃত্বে কৃষক সভার যে আন্দোলন ছিল, সর্দার ফজলুল করিম তার জন্মশতবর্ষ চলছে আমাদের এই দুদিন পরে 27শে নভেম্বর। মহান মুক্তিযোদ্ধায় আত্মনিবেদিত বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ শুরু হবে। এইসব ব্যক্তিত্বদের যে ভূমিকা এবং অবদান, তার সঙ্গে রাশেদ খান মেননের কোনো তুলনা চলে? ঢাকা শহরে যিনি জুয়োর আড্ডা পরিচালনা করতেন বলে অভিযোগ আছে, যার স্ত্রী সরাসরি বিএনপি করেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী তার কথা আমাকে খুব স্পষ্টভাবে বলেছে, যেটা আপনারা আগামীকাল সংবাদপত্রে দেখতে পাবেন। এইসব লোকেরা বামপন্থী, তাদের সঙ্গে সর্দার ফজলুল করিমের কোন রকম তুলনা চলে? তার সঙ্গে কমরেড মনি সিং এর কোন তুলনা চলে? তার সঙ্গে সৈয়দ মনসুর হাবিবুল্লাহর কোন তুলনা চলে? বামপন্থা কোন সুবিধেবাদী পথ নয়, বামপন্থা কোন পাইয়ে দেওয়ার পথ নয়। বামপন্থা সার্বিকভাবে মানুষের মুক্তি সংগ্রামকে অগ্রবর্তী করবার একটা ধারণা, একটা দোতনা, যেটা সুস্পষ্ট করবার জন্যে মুক্তিযুদ্ধের চেতনার প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আমরা প্রাণপ্রিয় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বলে মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলতে হবে, এই যে ক্যাঙ্গারু কোর্টের যে বিচার, এই বিচারকে আমরা ছুঁড়ে ফেলে দিই। আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রীর বেশে ভিড়ে গিয়ে এইসব তথাকথিত বিচারকদের যারা পরিচালনা করেন, এই সুদি ইউনূসের মতন এবং তার সঙ্গে সম্পৃক্ত সমস্ত ব্যক্তিদের বিচার করবেন। প্রাণ দিয়ে ভালোবাসি বাংলাদেশকে, প্রাণ দিয়ে ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, প্রাণ দিয়ে ভালোবাসি আমার আপা শেখ হাসিনাকে। তাই মহান বাংলাদেশকে যারা অসম্মানিত করতে চান, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের প্রথম এবং প্রধান অবদান, সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যারা অসম্মানিত করতে চান, ধিক্কার জানাই তাদের। আর এই আমাদের ভারতে বসে যারা এই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পাকিস্তানপন্থীদের হয়ে ওকালতি করেন, এই ঘোষ দস্তিদার, এই দেব, এই ভাদুরী, একটি সংবাদপত্রের সম্পাদক যে তৃণমূল কংগ্রেসের হয়ে ওকালতি করে, তার সাংসদ হিসেবে 6 বছর আমার আপনার ট্যাক্সের তাকে ধ্বংস করেছে, এখনো পর্যন্ত পেনশন পায়। আর ওইসব ব্যানার্জি ট্যানার্জি শান্তিনিকেতনের যারা একসঙ্গে তৃণমূলের ওকালতি করে, আবার নিজের ধর্মনিরপেক্ষ হয়ে নিজেদের পরিচয় রাখতে চায়, আমি ঘৃণা করি তাদের, ধিক্কার জানাই তাদের। মহান মুক্তিযুদ্ধের চেতনা দীর্ঘজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হন। আজ বাংলাদেশের মুক্ত বাংলাদেশে ফিরে গিয়ে আমি আপনাকে কিছুটা সময় আগে এই কথাও বলেছি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভাবধারাকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশে আপনি আমাদের আদর্শ হয়ে থাকবেন। আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করি ধর্মান্ধ সাম্প্রদায়িকতা, তাকে আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করি এই ধর্মান্ধ সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে যারা বিস্তার ঘটান, তাদেরকে প্রতিহত করতে এই ভারতীয় উপমহাদেশে জ্যোতিবাবুর জীবন অবসানের পরে দুটি ব্যক্তিত্ব একমাত্র আমাদের সহায়। তারা হলেন আমাদের পরম শ্রদ্ধা শেখ হাসিনা
এবং পরম শ্রদ্ধেয় মোহাম্মদ সেলিম, তারাই পারবেন একমাত্র এই ভারতীয় উপমহাদেশ থেকে ধর্মান্ধ সাম্প্রদায়িকতা এবং প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে বিনষ্ট করতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা শতায়ু হন। নমস্কার।